প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মী বন্ধুরা, আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। গতকাল 1 জুন আমাদের 4টি সংগঠনের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে যে প্রবল চাপ আমাদের উপর তৈরি হয়েছিল, বিশ্বাস করুন সেই চাপে কার্যত দিশেহারা হয়ে গিয়েছিলাম। অসংখ্য কর্মরত, অবসরপ্রাপ্ত, অস্থায়ী, চুক্তি নিযুক্ত কর্মী তারা মুহুর্মুহু ফোন করছিলেন এবং তাদের যন্ত্রণার কথা শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দেওয়ার কাতর আর্তি জানাচ্ছিলেন। বেশ কিছু সংগঠন, বেশ কিছু শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত কর্মী, সরকারি কর্মচারী তারা আমার বাড়িতে চলে এসেছেন, কাতর আর্জি জানিয়েছেন তাদের বক্তব্যটা তুলে ধরার জন্য। এমন একটা পরিস্থিতি, এত প্রবল চাপের মধ্যে পড়েছিলাম যে গত 1 জুন এবং 31 মে আমি কার্যত কারুর ফোন ধরিনি। এই চাপ আরও বাড়ল যখন আমাদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের কেন্দ্রীয় কমিটির বৈঠকে, এই মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমাদের ভূমিকা কি হবে, আমরা কি বলবো, এই নিয়ে যখন আলোচনা হলো, তখন কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্য, বিশেষত উত্তর দিনাজপুরের জেলা সম্পাদক সুজস মুখার্জি এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আমাকে বললেন, আমরা যারা স্থায়ী কর্মচারী আমরা তো একটা বেতন পাই, পেনশন পাই, কিন্তু যারা আক্ষরিক অর্থে হ্যাভ নটস, যাদের জীবন জীবিকা একেবারে চূড়ান্ত অনিশ্চয়তার পথে, এবং যে অসংখ্য কর্মপ্রার্থী যুবক যুবতী তারা যে সরকারি চাকরির পরীক্ষায় বসার সুযোগটুকুও পাচ্ছে না, এদের কথাটা আমাদের যে কোনোভাবে হোক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে হবে। আমি ব্যক্তিগতভাবে আশঙ্কায় ছিলাম একটা নির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বৈঠকে অন্য এজেন্ডার বাইরের বিষয় তোলা যাবে কিনা। আজকে বলতে দ্বিধা নেই, আমি চাপমুক্ত, কারণ প্রত্যেকটি বক্তব্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে আনতে পেরেছি, বলতে পেরেছি। বৈঠকে প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্য বলেন, তারপরই প্রথম আমাকে বলতে বলেন, এবং আমি সেই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করেছি। দীর্ঘ সময় আমার বক্তব্য রেখেছি এবং আমার অন্য যে সহযোগী 3 সংগঠন ছিলেন তারা আমার এই দীর্ঘ বক্তব্যে কিন্তু কোনো রকম বাধা সৃষ্টি করেননি বা আপত্তি জানাননি। আর একটা বিষয় অত্যন্ত আনন্দের সঙ্গে বলবো যে 4টি সংগঠনই কিন্তু আমরা এক সুরে গতকাল কথা বলেছি। প্রথমেই বেকার কর্মপ্রার্থী যুবক যুবতী তাদের বিষয়ে আমরা আসি। এরা তো চাকরির পরীক্ষায় বসারই সুযোগ পাচ্ছেন না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলি যে নিয়োগ করতে হবে, এবং নিয়োগ করতে হবে। সরকারের নিয়ন্ত্রণে যে কোনো রিক্রুটমেন্ট এজেন্সি থাকলে গত 15 বছরের অভিজ্ঞতায় আমরা দেখেছি সেই রিক্রুটমেন্ট এজেন্সিতে শাসক দলের নিয়ন্ত্রণ থাকে এবং তাতে দুর্নীতিমূলক নিয়োগ, রাজনৈতিক নিয়োগ এবং স্বজনপোষণ অনিয়ম অবশ্যম্ভাবী, তাকে আটকানো যায় না। আবার সাংবিধানিক নিরপেক্ষ সরকারের নিয়ন্ত্রণমুক্ত সংস্থা পিএসসি, তাকে পূর্বতন সরকার অর্থ দপ্তরের একটি শাখা অফিসে পরিণত করে একেবারে তৎকালীন শাসক দলের পার্টি অফিসে পরিণত করেছেন। আমরা দাবি করি যে নতুন নিয়োগ করতে হবে এবং সেই নিয়োগে পাবলিক সার্ভিস কমিশনকে তার পরিকাঠামো বাড়িয়ে, তার কর্মী সংখ্যা বাড়িয়ে এবং তাকে অর্থ দপ্তরের আওতা থেকে বার করে এনে বাম সরকারের আমলে যেভাবে সাংবিধানিক নিরপেক্ষ, স্বচ্ছ, পেশাদারী সরকারের নিয়ন্ত্রণমুক্ত সংস্থা হিসেবে
পিএসসি কাজ করত, সেই রকম পরিস্থিতি ফিরিয়ে দিতে হবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছেন ডিসেম্বরের মধ্যে 2026 ডিসেম্বরের মধ্যে 50,000 রাজ্য কর্মী নিয়োগ করবেন তিনি। এবং আমার কথার উত্তরে উনি স্পষ্টভাবে জানিয়েছেন পিএসসির যে ব্যাপক দুর্নীতি এবং ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ নিয়োগে 2017 এবং ওই সময়ে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে আমি প্রশান্ত বর্মন, শানু বক্সির মতো ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসারদের কথা তুলে ধরি। তিনি বলেছেন আদালতে মামলা আছে, সমস্ত বিষয়টি খতিয়ে দেখে এই দুর্নীতির তদন্ত হবে এবং আগামী 5ই জুন রাজ্য সরকার এই যে 50,000 কর্মী নিয়োগ করবেন ডিসেম্বরের মধ্যে, তাতে নিয়োগ পলিসি কী হবে সেটা তারা প্রকাশ করবেন এবং আশ্বাস দিয়েছেন আপনারা নিশ্চিত থাকতে পারেন যে স্বচ্ছভাবে নিরপেক্ষভাবে রাজনীতির নিয়ন্ত্রণ মুক্ত নিয়োগ হবে। আমরা অত্যন্ত আশ্বস্ত হয়েছি। এরপরে আসুন, কর্মচারীদের ক্ষেত্রে আমাদের সংগঠন মনে করে অর্থনৈতিক দাবি দেওয়ার থেকেও অধিকারগত এবং আত্মমর্যাদার বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছি যে পূর্বতন সরকার পুলিশ কর্মী সহ অন্তত 6টি দপ্তরে ইউনিয়ন অ্যাসোসিয়েশন করার অধিকার কেড়ে নিয়েছেন। আমাদের দীর্ঘদিন লড়াই সংগ্রামের মাধ্যমে অর্জিত ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক অধিকারগুলি হরণ করেছেন। এগুলি সমস্ত আমাদের ফিরিয়ে দিন। সম্প্রতি আপনার সরকার যে মুখ্য সচিবের অফিস থেকে যে 139 নম্বর সিএস আদেশনামা বেরিয়েছে 19/5/2026, এটি একটি কালা কানুন এবং এতে কর্মচারীদের বাক স্বাধীনতা হরণের প্রয়াস রয়েছে। এই কালা সার্কুলার প্রত্যাহার করুন। সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই আইন আপনাদের বিরুদ্ধে প্রয়োগ হবে না, এই আদেশনামা। আমি তাকে সুনির্দিষ্টভাবে বলি আদেশনামা থাকলে প্রয়োগের আশঙ্কা থেকেই যায়। কাজেই ডিটেলমেন্ট, প্রতিহিংসামূলক বদলির বিভিন্ন নির্দেশ বাতিল সহ সমস্ত এই ধরনের আইন প্রত্যাহার করতে হবে এবং যে চাকুরি বিধি আছে কর্মচারীদের পক্ষে অত্যন্ত প্রতিকূল, সেই চাকুরি বিধি সংশোধন করে সময় উপযোগী কর্মী অনুকূল চাকুরি বিধি তৈরি করতে হবে। সবথেকে বড় কথা, এই 139 নম্বর অর্ডারে বলা হয়েছে যে সরকারের আগাম অনুমতি নিয়ে এই কর্মচারীরা মুখ খুলতে পারবেন, সরকারের সমালোচনা করতে পারবেন। কিন্তু ডিআরও রুলসে বলা আছে সরকারের প্রায়র ইন্টিমেশন দিতে হবে। ইন্টিমেশন আর পারমিশন এক জিনিস নয়। এই বিষয়টি আমরা তুলে ধরেছি। মুখ্য সচিবকে মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টি দেখার জন্য বলেছেন। এরপরে আমি আসব যারা আক্ষরিক অর্থে হ্যাভ নটস, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী, যাদের কথা আমরা কেউ বলি না, তাদের সম্পর্কে আমি সুনির্দিষ্টভাবে যা যা বলেছি সেটা বলছি। পঞ্চায়েতে ভিএলই বলে এক ধরনের কর্মচারী আছেন যারা ডেটা এন্ট্রির কাজটা করেন এবং অত্যন্ত সিনসিয়ারিটির সঙ্গে, এবং তাদের কাজের চাপও প্রচুর। তাদের বেতন 9,500 টাকা ভাতা। খুব দুর্ভাগ্যের বিষয় যে এই পঞ্চায়েতের ভিএলিরা তাদের সম্পর্কে কোনো ইতিবাচক সিদ্ধান্ত সরকার নেননি। এই 9,500 টাকা বেতনেই তাদের চাকরি করে যেতে হয়েছে। আবার পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর, ব্রিটিশ আমল থেকে এই ট্যাক্স কালেক্টররা ট্যাক্স কালেকশন করেন। তাদের ক্ষেত্রে বেতন মাত্র 600 টাকা, মাসে 600 টাকা, এবং গ্রাম পঞ্চায়েতগুলো 150 টাকা তাদের ফান্ড থেকে দেয়, সেটাও অনিয়মিত। এই 600 টাকা ভাতারও বন্ধ হয়ে আছে এপ্রিল 2023 থেকে। আবার অনেক পঞ্চায়েতের ক্ষেত্রে
2022 সাল থেকে। ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল NSQF টিচার্স অ্যাসোসিয়েশন, তাদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বেশ কিছু সদস্য আমার বাড়িতে এসেছিলেন। তারা একটা স্মারকলিপি তাদের দাবি সম্বলিত মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে বলেছিলেন। তারা 9, 10, 11, 12 এই 4টে ক্লাসে তারা স্কিল শিক্ষায় কম্পালসারি ইলেকটিভ স্কিল সাবজেক্ট 16টা, সেই 16টা কম্পালসারি স্কিল ইলেকটিভ সাবজেক্ট পড়ান। এবং তারা শিক্ষক হিসেবে যারা এই নবম, দশম এবং একাদশ, দ্বাদশে স্থায়ী শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন, তাদের তুলনায় অত্যন্ত কম বেতন পান। তাদের বেতন মাত্র 20,000 টাকা এবং গত 13 বছরে 1 নয়া পয়সা বেতন হয়নি। এই যে NSQF যে শিক্ষকরা, তাদের কিন্তু তারা উচ্চ শিক্ষিত এবং যোগ্যতা ভিত্তিক প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে তারা নিয়োগ পেয়েছেন। তাদের বেতনটাও ফেব্রুয়ারি 2026 থেকে বন্ধ। মিড ডে মিল ওয়ার্কার, তারা 1666 টাকা বেতন পান। জীবিকা সেবকদের নিযুক্ত করা হয়েছিল কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্পে, যে তারা কর্মপ্রার্থী যুবক যুবতীদের কর্মসংস্থানের দিশা দেখাবেন, সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার উপযুক্ত করে তুলবেন এবং স্বনিযুক্তির বিভিন্ন উপায় তাদের বাতলে দেবেন। দুর্ভাগ্য, গত 9 বছর ধরে এই জীবিকা সেবকরা বেতন পাচ্ছেন না এবং যাদের নাকি কর্মসংস্থানের সহায়তা করার দায়িত্ব ছিল, তাদের নিজেরই বেতন বন্ধ। প্যারা টিচার, অতিথি শিক্ষক, এ ধরনের অসংখ্য, ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ইত্যাদি অসংখ্য কর্মবন্ধু, এরকম অসংখ্য প্রায় 5.5 লক্ষাধিক চুক্তি নিযুক্ত কর্মী রয়েছে, যাদেরকে পূর্বতন সরকার অত্যন্ত একেবারে কৃতদাস মালিকের ঢঙে নামমাত্র বেতন বা মজুরিতে সরকারি কাজ করিয়ে নিতেন, কোনো রকম সামাজিক সুরক্ষা ছাড়া। আমি আজকে অত্যন্ত চাপমুক্ত হয়ে আনন্দের সঙ্গে আপনাদের বলছি, আপনাদের প্রত্যেকের কথা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কানে তুলে দিতে পেরেছি। তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে কথাগুলো শুনেছেন। পঞ্চায়েত ট্যাক্স কালেক্টরদের ব্যাপারে সুনির্দিষ্টভাবে বলেছেন 600 টাকা মাসে বেতন পাবেন। এটা তো চলতে পারে না। আমি খোঁজ নিয়ে দেখব তারা কি কাজ করেন, কত ঘন্টা কাজ করেন। আমি দাবি তুলেছিলাম সমস্ত 5.5 লক্ষাধিক চুক্তি নিযুক্ত কর্মীদের সম কাজে সম বেতনের ভিত্তিতে তাদেরকে অন্তত বেতন, একটা সম্মানজনক বেতন দেওয়া হোক এবং অন্তত কিছু সামাজিক সুরক্ষা, অবসরের পরে অন্তত একটা পেনশন, তার ব্যবস্থা করা হোক। সেক্ষেত্রে উনি সুনির্দিষ্টভাবেই বলেছেন 5.5 লক্ষাধিক চুক্তিভিত্তিক কর্মীকে স্থায়ী করতে গেলে আমি নতুন নিয়োগ করতে পারবো না, কিন্তু তাদের বিষয়টি আমি কেস টু কেস বিষয়গুলি জানব এবং তাদের সম্পর্কে মানবিক সিদ্ধান্ত নেব। অনুপ সাউ বলে একজন প্রাথমিক শিক্ষক এবং তার সহযোগী কয়েকজন মাননীয় প্রাথমিক শিক্ষক, তারা কার্যত আমাকে পাগল করে তুলেছিলেন যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক, শিক্ষাকর্মী সহ অন্যান্য রাজ্য কর্মীদের যাতে অন্তর্ভুক্ত করা হয়, সেই বিষয়টি মাননীয় মুখ্যমন্ত্রীর কানে তোলার জন্য। এবং এই অনুপ সায়ের নেতৃত্বে কুচবিহার থেকে নবান্ন পর্যন্ত 800 কিলোমিটার দীর্ঘ পদযাত্রা করেছিলেন এই একটা দাবিতে, যেটা কার্যত কর্মচারী আন্দোলনের ইতিহাসে নজিরবিহীন। আমরা যারা সংবাদ মাধ্যমের সৌজন্যে কর্মচারী আন্দোলনের মুখ হিসেবে পরিগণিত হই, তথাকথিত বড় বড় সংগঠন, আমরাও কিন্তু আজ পর্যন্ত মূলগত কোনো দাবির প্রেক্ষিতে আমরা কিন্তু এই পদযাত্রা করতে পারিনি। তারা পেরেছেন, তাদেরকে আমি খুব আনন্দের সঙ্গে জানাই
যে আপনাদের এই দাবিটি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কানে তুলে দিতে পেরেছি। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে সমস্ত রাজ্য কর্মীদের অন্তর্ভুক্ত করার বিষয়টি, এবং তাতে যে সরকারের কোনো আর্থিক চাপ বাড়বে না সেটাও তথ্য দিয়ে বলেছি। ওয়ার্ক চার্জ কর্মচারীরা তারা এসেছিলেন, তারা আমাকে বারবার তারা দাবি জানাচ্ছিলেন, অনুরোধ জানাচ্ছিলেন। ওয়ার্ক চার্জ কর্মচারীদের সম্পর্কে 1974 সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে একটা ঐতিহাসিক আদেশনামা বেরোয়। সেই আদেশনামা 34 বছরের বাম সরকার একইভাবে চালু রেখেছিলেন, কার্যকর রেখেছিলেন। সেই আদেশনামায় বলা হয়েছিল ওয়ার্ক চার্জ কর্মচারীরা 3 বছর কাজ করলেই তাদের কোয়াজি পার্মানেন্ট স্টাফ হিসেবে গণ্য করতে হবে, তার সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে এবং তাদেরকে ছাঁটাই করা যাবে না। 10 বছর যাদের চাকরি হয়েছে তাদের স্থায়ী পদে শূন্য পদ যদি নাও থাকে, শূন্য পদ তৈরি করে তাদেরকে স্থায়ী পদে নিয়োগ দিতে হবে। এই ওয়ার্ক চার্জ কর্মচারীদের কোনো পদোন্নতি নেই। যারা স্থায়ী ওয়ার্ক চার্জ কর্মচারী বছরে একটা করে ইনক্রিমেন্ট পান আর ডিএ পান। তা এই যে নিয়মিতকরণের কাজটা, অর্থাৎ তাদের স্থায়ী কর্মচারী হিসেবে 10 বছর চাকরি হওয়ার পরে নিয়মিত করার যে কাজটা, সেইটা 2011 সালে এসে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার খারিজ করে দেন। কর্ণাটক রাজ্য ভার্সেস উমাদেবী অ্যান্ড আদার্স এই মামলার একটি রায় দেখিয়ে, এই মামলার রায়টি ভুলভাবে প্রয়োগ করে এই ওয়ার্ক চার্জ কর্মচারীদের রেগুলারাইজেশনের কাজটা, নির্দেশটা বাতিল করে দেওয়া হয়। উমাদেবী অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ কর্ণাটক এই মামলায় কোথাও বলা নেই যে রাজ্য যে সমস্ত নিয়োগ করেছে রাজ্যের নিয়োগ আইন মেনে সেগুলোকে বাতিল করতে হবে, বা সেগুলোতে যে রেগুলারাইজেশনের কথা বলা আছে সেগুলোকে বাতিল করতে হবে। ওই মামলার রায়ে সুপ্রিম কোর্ট অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছেন সিভিল পোস্ট এবং সিভিল সার্ভিসে নিয়োগটাকে ফেয়ার করতে হলে পাবলিক সার্ভিস কমিশন এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে নিয়োগ করতে হবে। কিন্তু কোথাও বলেননি পাবলিক সার্ভিস কমিশন বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের বাইরে কোনো নিয়োগ কেন্দ্র সরকার বা রাজ্য সরকার করতে পারবেন না। তা আমরা তাদের বিষয়টা তুলে ধরেছি এবং তাদের এই বকেয়া ডিএর আওতাতেও আনা হয়নি, সে বিষয়টা আমরা তুলে ধরেছি। সার্বিকভাবে 5.5 লক্ষাধিক সমস্ত চুক্তিভিত্তিক কর্মীর যন্ত্রণার কথা বিস্তারিতভাবে বলার সুযোগ আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, অনেক সময় দিয়েছেন। আমি কৃতজ্ঞ এবং তাদের প্রত্যেকের কথাটা আমি তুলে ধরতে পেরেছি। এই জন্য আমি নিঃসন্দেহে আজকে চাপ মুক্ত। তাদের সম্পর্কে কতটা কি করবেন রাজ্য সরকার সেটা ভবিষ্যতই বলে দেবে, কিন্তু তাদের যন্ত্রণার কথাটা সরকারের সর্বোচ্চ নেতৃত্বের কাছে যে আমি পৌঁছে দিতে পেরেছি আপনাদের আশীর্বাদে, এই জন্য আমি খুবই চাপমুক্ত এবং খুব আনন্দিত। এবারে আসুন যে বিষয়টার জন্য গতকালকের মিটিং ডাকা হয়েছিল। কালকের মিটিংয়ের এজেন্ডা ছিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলার রায় এবং 3টি কন্টেম্পট পিটিশন, এই বিষয়ে আলোচনা। আমি আবারও বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। সাধারণত এই ধরনের বৈঠকে এজেন্ডার বাইরে কোনো আলোচনা করার সুযোগ থাকে না, কিন্তু তিনি আমাকে দীর্ঘ সময় দিয়েছেন এজেন্ডার বাইরে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। আমি তার কাছে কৃতজ্ঞ। এবং তাকে আমি যখন তিনি বলেন যে কর্মচারীদের সঙ্গে এই রকমই আলাপ আলোচনা চলবে, আমি তাকে সুনির্দিষ্টভাবে বলি কেন্দ্র এবং অন্যান্য একাধিক রাজ্যে যে জয়েন্ট কনসালটেটিভ কমিটির মেশিনারি আছে, যেখানে কর্মচারী, তাদের প্রতিনিধি এবং সরকার পক্ষের প্রতিনিধিরা নিয়মিত বৈঠক করে আলাপ আলোচনা করেন, পারস্পরিক মত বিনিময় করেন, সেই মেশিনারিটা কার্যকর করার জন্য উনি এখনই আলাপ আলোচনার একটা প্রক্রিয়ার কথা বলেছেন এবং এই বিষয়টা মাথায় রেখেছেন। এই জয়েন্ট কনসালটেটিভ কমিটি হলে ধারাবাহিক আলোচনার একটা সুযোগ
কর্মী পক্ষের সঙ্গে সরকার পক্ষের থাকবে এবং পারস্পরিক মত বিনিময় করা যাবে। এবারে যে মূল বিষয়টা, আপনারা সকলেই জানেন মহামান্য সুপ্রিম কোর্ট এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ সমস্ত রাজ্য কর্মীদের দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আজ পর্যন্ত সরকার এই নির্দেশ কার্যকর করেননি। রোপা 2009-এর রোপা 2009-এর উপরে আমরা মামলা করেছি, সেই 9-এর 25 নম্বর পাতায় অত্যন্ত সুনির্দিষ্টভাবে পূর্বতন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত বলে গেছেন, লিপিবদ্ধ করে গেছেন এবং সংবিধানের 311 নম্বর ধারা অনুসারে সেটা সরকারের একটা সাংবিধানিক প্রতিশ্রুতি। সেখানে স্পষ্ট বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা যেমন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ বা ডিয়ারনেস রিলিফ পাবেন, একই রকমভাবে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, আন্ডারটেকিংস এই সমস্ত কর্মচারীরা যারা গ্র্যান্ট ইন এডে বেতন পান তারাও একই হারে একই সময় থেকে ডিএ বা ডিয়ারনেস রিলিফ পাবেন। কিন্তু আজ পর্যন্ত 3টি অর্ডার তাদের জন্য বেরিয়েছে, কিন্তু আজ পর্যন্ত একজনও গ্র্যান্ট ইন এডের কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মচারীর অ্যাকাউন্টে এই বকেয়া ডিএর কোনো টাকা এখনো ঢোকেনি। আমরা বিষয়টা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছি, অন্যান্য সংগঠনও বলেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টি চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে দেখার জন্য বলেছেন, অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। আমরা আশা করছি যে গ্র্যান্ট ইন এডে কর্মরত, আন্ডারে কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা তারা খুব শীঘ্রই এই বকেয়া ডিএর টাকা পেতে চলেছেন। কেএমসি এলাকায়, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় যেসব রাজ্য সরকারি পেনশনার পেনশন তোলেন তারা কিন্তু এপ্রিল মাসের 2 তারিখে যারা যেসব রাজ্য সরকারি পেনশনার জেলার ট্রেজারিগুলো থেকে পেনশন নেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, ভুল হিসেবে ঢুকেছে কিন্তু টাকা ঢুকেছে। আজকে 2রা জুন এখনো পর্যন্ত কেএমসি এলাকার কোনো পেনশনারের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি। আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে সক্রিয় আছি। আমরা এজি অফিসে গেছি, আমরা বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষের হেড অফিসে গেছি, আমরা অর্থ দপ্তরের অর্থ সচিবকে ইমেল করেছি, তাকে জানিয়েছি, কিন্তু কোনো সুরাহা হচ্ছিল না। গতকাল বৈঠকে মাননীয় অর্থ সচিব যেটা বললেন যে ব্যাংকগুলো এই পেনশনারদের ডেটা দিতে পারছে না বলে কেএমসি এলাকার ব্যাংকে যারা পেনশন তোলেন তাদের অ্যাকাউন্টে এই টাকাটা দেয়া যাচ্ছে না। আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছি যে 2015 পর্যন্ত কোষা নামক সিস্টেমে বেতন হতো এবং তার ডেটা বেস সরকারের কাছে আছে। আবার 2016 পর থেকে এইচআরএমএস পোর্টালে তাদের বেতন হয়েছে, পেনশন হয়েছে, কাজেই বেতন হয়েছে, কাজেই তাদের সম্পূর্ণ তথ্য রাজ্য সরকারের কাছে আছে। কাজেই ব্যাংক তথ্য দেবে তারপর তারা পাবেন, এইটা কিন্তু কোনো যুক্তিগ্রাহ্য বিষয় নয়। সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা খুব তাড়াতাড়ি ব্যাংক কর্তৃপক্ষ এবং এই যে কোষা এবং কোষার ডেটা ভেন্ডার যে সংস্থার কাছে আছে সেই সংস্থা আপনারা সবাই মিলে বৈঠক করে এমন একটা ব্যবস্থা করুন যাতে 7 দিনের মধ্যে কেএমসি এলাকার যে ব্যাংক থেকে যে সরকারি পেনশনাররা পেনশন তোলেন তাদের পেনশনটা দেওয়া যায়। এরপরে এই বিষয়ে আমি যে বিষয়টা উল্লেখ করি যে ওয়ার্ক চার্জ কর্মচারী এবং ডেলি রেটেড যে কর্মচারী তাদেরকে কিন্তু এই বকেয়া ডিএর টাকার আওতায় আনা হয়নি, তাদেরকেও কিন্তু তাদের জন্য কোনো আদেশনামাও জারি হয়নি। অথচ এনারা কিন্তু ডিএ পান এবং ডেলি রেটেড কর্মচারীদের ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের ডেলি ওয়েজে একটা নির্দিষ্ট অর্থাঙ্কের টাকা বাড়ে। তা আমরা এটা উল্লেখ করেছি, উনি মাননীয় মুখ্যমন্ত্রী অর্থ সচিবকে বিষয়টি দেখার জন্য বলেছেন।
এরপরে যে বিষয়টা নিয়ে আমরা সবথেকে বেশি সোচ্চার হয়েছি প্রতিটি সংগঠনে, সেই বিষয়টা হচ্ছে রাজ্যের অর্থ দপ্তর পূর্বতন সরকারের আমলে প্রতারণামূলক, বৈষম্যমূলক, বঞ্চনামূলক এবং বিভ্রান্তিমূলক একটা ফর্মুলায় 16 থেকে 19 পর্যন্ত বকেয়া ডিএ এবং ডিআরএস রিলিজ করেছেন, এবং এটা পুরোপুরি সুপ্রিম কোর্টের রায়ের একেবারে বিপরীত। মহামান্য সুপ্রিম কোর্ট এবং রোপা 2009 অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা আছে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের অফিসিয়াল ইন্ডেক্সকে ব্যবহার করেই ডিএ গণনা করতে হবে। এক্ষেত্রে অর্থ দপ্তর একটা কল্পিত সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স স্টেট বেসড, তার একটা পার্সেন্টেজকে সিপিআই হিসেবে গণ্য করে ক্যালকুলেশন করেছেন। ফলে প্রথম ধাপে ডিএ গণনায় আমরা যা প্রাপ্য তার থেকে কম পেয়েছি। একটি উদাহরণ দিই, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। 1/1/2016 অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ 125%, অর্থ দপ্তর হিসেব করেছেন সেই সময় ডিএ 100%। দ্বিতীয় যে বিষয়টায় বঞ্চনা করেছেন সেটা হচ্ছে রোপা 2009-এ অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা আছে ডিএ ক্যালকুলেশন করতে হবে বেসিক পে, তার সঙ্গে গ্রেড পে, এবং তার সঙ্গে ডাক্তারবাবুদের ক্ষেত্রে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স যোগ করে যে অর্থাঙ্কটা হবে সেই অর্থাঙ্কের উপরে। কিন্তু অর্থ দপ্তর হিসেব করেছেন শুধু বেসিক পের উপরে। ফলে আমরা দ্বিতীয় দফায় বঞ্চিত হয়েছি। তৃতীয় বঞ্চনা, এটা মহামান্য স্যাট, হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টে সরকারও স্বীকার করে নিয়েছেন, এবং এটা স্বীকৃত সত্য যে 1982 সালকে 100 পয়েন্ট মূল্যসূচক ধরে 1/4/2008-এ 536 পয়েন্ট এআইসিপিআই এর উপর ডিএ গণনা হবে, বেতন কমিশন হবে। এবং ষষ্ঠ বেতন কমিশন পূর্বতন সরকার বসিয়েছিলেন, কিন্তু এই 536 পয়েন্ট এআইসিপিআই এর উপর ভিত্তি করেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অর্থ দপ্তর কোথা থেকে 536-এর বদলে একটা 605 এআইসিপিআই ধরে এনেছেন, যেটা কোথাও কোনো জায়গায় তার কোনো প্রামাণ্য নথি নেই। ফলে কি হয়েছে, ভগ্নাংশে দেখবেন লব আর হরে যদি নিচেরটা অর্থাৎ হরটা যদি বেশি হয় তাহলে কিন্তু অর্থাঙ্ক আসে কম। এই তৃতীয় কায়দায় আমরা বঞ্চিত হয়েছি। ফলে যে কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের এই বকেয়া ডিএর টাকা 2019 থেকে 2016 থেকে 2019 পর্যন্ত দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু যা তার প্রকৃত প্রাপ্য তার 43% মাত্র দেওয়া হয়েছে। পূর্বতন সরকার 57% বকেয়া ডিএ কাটমানি হিসেবে কেটে নিয়েছেন। আমরা এই বিষয়টা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছি এবং আমাদের উদ্বেগ প্রকাশ করেছি যে হঠাৎ করে দেখলাম কোনো সরকারি আদেশনামা ছাড়াই পেনশনারদের অ্যাকাউন্টে 2008 থেকে 2015 পর্যন্ত বকেয়া ডিএর একটা টাকা ঢুকে গেল, এবং এই টাকাটাও কিন্তু গণনা করা হয়েছে ওই ভুল হিসেবে। তাহলে কি এই ভুল হিসেবটাকে সরকার মান্যতা দিতে চাইছে নতুন সরকার? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্য সচিব এবং অর্থ সচিবকে বিষয়টি নিয়ে দেখতে, মালহোত্রা কমিটির সঙ্গে আলোচনা করতে, এবং অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছেন যে সরকার আদালতে কর্মীদের সঙ্গে লড়াইয়ের ময়দানে থাকতে চায় না। মালহোত্রা কমিটি যেমন যেমন বলবে, যা যা নির্দেশ দেবে, সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন সরকার। ফলে আমরা আশ্বস্ত, কিন্তু একটা জিনিস আমরা অভিজ্ঞতা থেকে জানি,
মাননীয় মুখ্যমন্ত্রী যতই সদিচ্ছা প্রদর্শন করুন, অর্থ দপ্তরে যে আমলারা বসে আছেন, পদস্থ আমলারা, আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি তাদের একাংশ, উচ্চপদস্থ আমলাদের একাংশ ব্যক্তিগতভাবে মনে করেন সরকারি কোষাগার থেকে কর্মচারীদের কোনো প্রাপ্য দেয়া হলে সেটা তাদের ব্যক্তিগত পকেট থেকে যাচ্ছে। ফলে তারা বিভিন্ন কায়দা কানুন করে কর্মচারীদের বঞ্চিত করার চেষ্টা করেন। এবং এদিনও মাননীয় অর্থ সচিব প্রভাত মিশ্র যে ভুল হিসেবে এই ডিএটা দেয়া হয়েছে বা ডিয়ারনেস রিলিফটা দেয়া হয়েছে সেটা জাস্টিফাই করার চেষ্টা করেছেন। আমরা তীব্র প্রতিবাদ করেছি। তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আপনারা বিষয়টা দেখুন, স্বচ্ছতার সঙ্গে এই সরকার কাজ করবে। এবারে মামলায় যে কন্টেম্পট পিটিশন আমরা করেছি, এখনই আমরা সেটা তুলে নিচ্ছি না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তিনি কতটা কার্যকর করেন আমরা দেখে নেব। আগামী 22শে জুলাই পরবর্তী মামলার ডেট। 22শে জুলাইয়ের আগে সরকার নিশ্চয়ই যে বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেই অনুসারে কাজ করবেন। তাতে যদি সরকারের সঙ্গে তো লড়াই করাটা আমাদের উদ্দেশ্য নয়। আগের সরকার এআইসিপিআই অনুসারে ডিএ বা ডিয়ারনেস রিলিফ দিতে অস্বীকার করেছিলেন, কর্মচারীদের অধিকার হিসেবে এটাকে মানতে অস্বীকার করেছিলেন, সেই কারণেই আমাদের মামলা করতে হয়েছিল। কাজেই সরকার যদি মামলার রায় কার্যকর করে দেন তাহলে সরকারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকবে না এবং আমরা কন্টেম্পট পিটিশন আমরা তুলে নেব। কিন্তু এখনই আমরা তুলছি না, তার কারণ আমরা দেখে নিতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি অর্থ দপ্তরের অফিসাররা কতটা কার্যকর করেন। এরপরে যে বিষয়টা উনি শতপ্রণোদিত হয়েই বলেছেন, আমরা তুলেছিলাম পে কমিশনের কথা এবং 42% বকেয়া ডিএর কথা। তার উত্তরে উনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে ডিসেম্বর 2026-এর মধ্যে সপ্তম রাজ্য বেতন কমিশন তার সুপারিশ জমা দিয়ে দেবে, রূপা 2020 তৈরি হবে এবং কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা 1 জানুয়ারি 2027 থেকে সপ্তম রাজ্য বেতন কমিশনের সুপারিশকৃত বর্ধিত বেতন, ভাতা এবং পেনশন পেয়ে যাবেন। এটা যদি কার্যকর হয় আমরা নিশ্চয়ই সরকারকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। ডিএর প্রসঙ্গে উনি বলেছেন একসঙ্গে 42% ডিএ আমি দিতে পারবো না, কিন্তু আগামী 22-এ আমরা ডিএর সম্পর্কে অত্যন্ত সুনির্দিষ্টভাবে আমি বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী বা সরকারের সদিচ্ছার উপর ডিএর বিষয়টা ছেড়ে দিলে ডিএ বঞ্চনার শিকার কর্মচারীরা হবে। তাই একটা স্ট্যান্ডিং অর্ডার করুন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ পাওয়াটা কর্মচারীদের অধিকার, এই হারেই ডিএ দেবে। উনি বলেছেন আগে আমি এই 42% ডিএ ক্লিয়ার করি, তারপরে আপনাদের এই প্রস্তাব আমি নিশ্চয়ই ভেবে দেখব। তিনি বলেছেন 42% ডিএ আমি একসঙ্গে দিতে পারবো না, কিন্তু আগামী 22শে জুন রাজ্য বাজেট প্রস্তাবের দিন আমি 2%, 4% এরকম ডিএ দেব না, একটা ভালো অ্যামাউন্টের ডিএ আমি দেব এবং বেতন কমিশনের রায় যেহেতু 1 জানুয়ারি 2027-এর মধ্যে কার্যকর হয়ে যাচ্ছে, তাই তার মধ্যেই এই 42% ডিএ মিটে যাবে। এখন আমরা 22শে জুনের দিকে তাকিয়ে থাকব। সব শেষে একটা কথা অবশ্যই বলবো, সেটা হচ্ছে আমরা বারবার কনফেডারেশনের পক্ষ থেকে বলে এসেছি আমাদের জন্মলগ্ন থেকে, কোনো সরকার কর্মচারীদের স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু হতে পারেন না। সরকার মালিক, কর্মচারীরা শ্রমিক, শ্রমিক মালিক চিরন্তন দ্বন্দ্বের ইতিহাস। সরকার ভালো কাজ করলে তাকে কর্মচারীরা সমর্থন করবেন, আবার কর্মী বিরোধী সিদ্ধান্ত নিলে তার বিরুদ্ধে আন্দোলন করবেন, প্রতিবাদ করবেন এবং প্রয়োজনে আইনি সাহায্য নেবেন। তা সেই অবস্থাটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ আজকে সবে শুরু হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতিগুলি দিয়েছেন, সেই প্রতিশ্রুতির কতটা কার্যকর হয় সেটা আমাদের দেখে নিতে হবে। সরকার যদি আমাদের কর্মী স্বার্থ দেখেন, সরকারকে গঠনমূলক সহযোগিতা দিতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের কোনো আপত্তি নেই, কোনো বাধা নেই। আবারও শেষ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সঙ্গে যে 3টি সংগঠন আরও আমরা ছাড়াও আজকের এই বৈঠকে ছিলেন, তারা যে আমাদের সুরে একসঙ্গে কথা বলেছেন, একই সুরে আলোচনা করেছেন, তার জন্য তাদের কাছেও আমি কৃতজ্ঞ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।